আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো যে হাইকোর্টে যে পিটিশনগুলো আমরা লিখে থাকি সেই পিটিশনের প্রেয়ারের মধ্যে কি লিখি এবং সেটা অর্থ কি এবং সেটা কেন লিখি, এই বিষয়ে জানতে হলে আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা কোয়াশমেন্টের একটা প্রেয়ার লেখা আছে। আপনারা যে কোনো পিটিশনের মধ্যে এই ধরনের কাছাকাছি একটা ভাষা পাবেন। দু একটা শব্দ বাদ দিলে যত পিটিশন আছে সব পিটিশনের ভাষা এরকমই হয়ে থাকে। তো দেখি এখানে কি লেখা আছে। Wherefore it is most humbly prayed, খুব বিনীতভাবে প্রার্থনা করা হচ্ছে, that your lordships would graciously be pleased, আপনারা জজ সাহেবরা দয়া করে খুশি হবেন, to issue a rule, তার মানে একটা রুল চাচ্ছি, একটা রুল দিতে বলছি, calling upon the opposite parties, অপোজিট পার্টিকে ডেকে আনেন, to show cause, যাতে তারা কারণ দেখাতে পারে, as to why, এখানে আমরা কস্টারিটা দিয়ে থাকি, should not be quashed, কেন কোয়াশ করা হবে না, and after hearing the parties, দুই পক্ষের বক্তব্য শুনে, perusing the records, যে কাগজপত্র যাচাই করে, and causes shown, যদি তারা কোনো ধরনের show cause দিয়ে থাকে, if any, যদি থাকে, make the rule absolute, এই যে আমরা ভাষাটা পড়লাম, একটা রুল চাইলাম, রুলটার পরে দুই পক্ষের বক্তব্য শোনার পরে আমাদের রুলটাকে অ্যাবসলিউট চাইলাম, এটা কি বোঝার জন্য আপনাদেরকে প্রথমে বুঝতে হবে হাইকোর্টের প্রসিডিং কিভাবে হয়। একটা পিটিশন যখন আপনি ফাইল করেন, সেই পিটিশনটা কিন্তু অপরপক্ষ কিন্তু সেখানে থাকে না। ধরেন আপনি এখানে রাষ্ট্রকে বিবাদী করেছেন এবং যিনি কমপ্লেন পিটিশন করেছেন তাকেও বিবাদী অপোজিট পার্টি করেছেন। এই অবস্থায় যখন আপনি মোশনটা ফাইল করেন, হাইকোর্টে দুইটা হিয়ারিং হয়ে থাকে। একটাকে আমরা বলি প্রথম হিয়ারিং, যেটা মোশন হিয়ারিং, আর একটা হলো ফাইনাল হিয়ারিং, যেটাকে আমরা বলি রুল হিয়ারিং। তো আপনি মোশন ফাইল করার পর, মানে একটা পিটিশন ফাইল করার পর, যেটাকে আমরা মোশন বলি, এই মোশনটাকে আপনি একটা কোর্টে জমা দেন। সেই কোর্টে আপনি হিয়ারিং করে একটা রুল নেওয়ার চেষ্টা করেন। আমাদের মামলা তখনই টিকবে যদি আমরা একটা কোর্টকে কনভিন্স করতে পারি এবং একটা রুল নিতে পারি। রুল নেওয়ার মানে হলো যে অপর পক্ষকে এখন নোটিশ করা হবে, তারা এসে তাদের বক্তব্য দিবে। যদি আপনি কোর্টকে কনভিন্স করতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার মামলা ওখানেই শেষ হয়ে যাবে, আপনি কিন্তু রুল পাবেন না, আর রুল অ্যাবসলিউট হওয়া তো অনেক দূরের ব্যাপার। তাহলে সেই যে মোশন হিয়ারিংটা একা পিটিশনার করছেন এবং কোর্টকে কনভিন্স করছেন যে আমার মামলায় প্রাইমা ফেসি কেস আছে, যেটা ফাইনাল হিয়ারিংও একটা ভালো রেজাল্ট আসতে পারে। কোর্ট যদি কনভিন্স হন তখন আপনাকে রুল দেন, রুলের সাথে স্টে দিতে পারেন বা স্ট্যাটাস কো, যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা দিতে পারেন। তো মোশন হিয়ারিং এর মধ্যে আমরা এটাকে বলি যে আমাদেরকে একটা রুল দেন প্রথম হিয়ারিং এ। এখানে অপোজিট পার্টি বা রেসপন্ডেন্ট কেউ থাকে না। এরপরে যখন নোটিশ যায়, রুল হওয়ার পরে, মামলা নাম্বার পরে অপর পক্ষের কাছে নোটিশ যায়, নোটিশ পাওয়ার পরে তারা কোর্টে এসে হাজির হন, একটা কোর্টে ফিক্স করা হয়। এই মামলাটা তখন ফাইনাল হিয়ারিং হয়। এটা কিন্তু জজ কোর্টের মতো না যে একটা স্টেপ বাই স্টেপ এই মামলাটা সামনে আগে বাড়বে এবং আপনার মামলা হিয়ারিং হবে, একটা পর্যায়ে জাজমেন্ট হবে, এরকম না। হাইকোর্টে দুইটা হিয়ারিংই হবে, যেটা একটা প্রথম হচ্ছে মোশন হিয়ারিং, এখানে আপনারা রুল নিলেন, আর একটা হলো ফাইনাল হিয়ারিং, অর্থাৎ দুই পক্ষ যখন আসবে সেখানে আমরা বলবো, এটাকে আমরা বলবো রুল হিয়ারিং। রুল হিয়ারিং এর পরে যেহেতু দুই পক্ষই এখানে বক্তব্য দিচ্ছে, কোর্টের সামনে পুরো পিকচারটা এসে যায়, তখন কোর্ট সবকিছু বিবেচনা করে কি করতে পারেন, ওনার সামনে দুইটা অপশন আছে। উনি রুলকে, রুল ইজ মেড অ্যাবসলিউট, এই কথা বলতে পারেন, রুলটাকে চূড়ান্ত করা হলো। অ্যাবসলিউট মানে হচ্ছে চূড়ান্ত। আরেকটা কথা হতে পারে তিনি কনভিন্স হলেন না যে পিটিশনারের মামলায় অত ভালো পয়েন্ট নেই, গ্রাউন্ডস নেই, তাহলে তিনি বলতে পারেন রুল ইজ ডিসচার্জড। ঠিক আছে, ডিসচার্জ মানে হচ্ছে আপনি সিভিল মামলার মধ্যে ডিসমিস শব্দটা শুনেছেন, ঠিক তেমনি ডিসচার্জ শব্দটা একই অর্থ। তো এখানে আমি পিটিশনার হিসেবে আমি চাইবো আমার মামলা ফলাফল হোক, তাহলে আমার প্রেয়ার হবে রুল অ্যাবসলিউট হওয়া, যেটা হাইকোর্টের ফাইনাল জাজমেন্টের মধ্যে যদি কখনো দেখে থাকেন সেখানে দেখবেন যে রুল ইজ মেড অ্যাবসলিউট, তার মানে বুঝে যাবেন যে পিটিশনারের পক্ষে রায়টা গিয়েছে। এখন আমরা এই আলোচনার ভিত্তিতে আবার এই প্রেয়ারটাকে যদি বুঝি, এখন দেখবেন যে আপনার প্রেয়ারটা বুঝতে পারছেন যে কেন এই কথাগুলো লেখা হচ্ছে। এখন খেয়াল করুন, আমরা ইট ইজ মোস্ট হামলি প্রেইড দ্যাট ইউর লর্ডশিপস উড গ্রেসিয়াসলি বি প্লিজড টু, দয়া করে খুশি হবেন, ইস্যু এ রুল, একটা রুল দেওয়ার জন্য, যেটাকে আমরা বলছি প্রথম হিয়ারিং এর কথা বলছি, একটা রুল চাচ্ছে। এখন আমাকে কিন্তু ফাইনাল কোনো জাজমেন্ট আমাকে দিয়ে দিবে না, এটা প্রথম হিয়ারিং। কলিং আপন দি অপোজিট পার্টি, অপর পক্ষকে ডাকেন, নোটিশ দেন, যাতে তারা শো কজ করতে পারে অ্যাজ টু হোয়াই। এখানে মূলত আমাদের কনস্টিটিউয়েন্ট থাকে, যেমন 561 এর ক্ষেত্রে আমরা চ্যালেঞ্জ করি প্রসিডিংকে, প্রসিডিং অফ সো এন্ড সো কেস, এবং ওখানে আমরা বলি আন্ডার সেকশন এত, এবং নাও পেন্ডিং বিফোর অমুক কোর্ট, এই তথ্যটা এখানে পুরোপুরি বসে যাবে। এটা আমি ভবিষ্যতে আপনাদেরকে হয়তো অন্য কোনো ভিডিওতে দেখাবো কিভাবে কস্টারে লিখতে হয়।
তো এটা এখানে যখন বসবে, পুরো কস্টারেল বসার পর আপনি পরের শব্দটা হবে শুড, এবং আপনি বলবেন শুড নট বি কোয়াস্ট। এই যে বোল্ড অংশটা দেখতে পাচ্ছেন, এটা আপনার পিটিশন ভেদে ভিন্ন হতে পারে, বাকি সব অংশ একই রকম থাকবে। আর এই কোয়াস্টমেন্টের জায়গায় আপনি যদি সিভিল রিভিশন করতেন এখানে, তাহলে শুড নট বি সেট অ্যাসাইড হতো। কস্টারেলের মধ্যে অবভিয়াসলি আপনি যে আদেশ বা জাজমেন্টকে চ্যালেঞ্জ করেছেন সেটা এখানে থাকতো। আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত আমরা কি করলাম, একটা রুল চাইলাম। এই রুলটাকে আপনি বলতে পারেন যে মোশন হিয়ারিং বা রুল একটা নেওয়ার জন্য যে হিয়ারিংটা হয় সেটা। এখন অ্যান্ড আফটার হিয়ারিং দি পার্টি, এটা কখন হবে, যখন অপর পক্ষের উপর নোটিশ যাবে, নোটিশ গিয়ে তারা আসবে এবং রুলটাকে রেডি করা হবে, এবং তখন ফাইনাল হিয়ারিং এর যে স্টেপটা থাকবে সেখানে এই কথাটা বলা হচ্ছে। অ্যান্ড আফটার হিয়ারিং দি পার্টিস, অর্থাৎ ফাইনাল হিয়ারিং এর সময় দুই পক্ষকে শুনে, পেরিউজিং দি রেকর্ডস, কাগজপত্র যাচাই করে, অ্যান্ড কজেস শোন, এবং তার যদি কোনো শোকজ দিয়ে থাকে যে কেন তাদের মামলা, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না, অথবা এই মামলাটা কেন কোয়াশ করা হবে না, যদি তারা কোনো শোকজ দিয়ে থাকে, মানে একটা কাউন্টার এফিডেভিট হতে পারে বা এফিডেভিট অপোজিশন হতে পারে, এই বিষয়গুলো যদি থাকে, ইফ এনি যদি থেকে থাকে, মেক দ্য রুল অ্যাবসোলুট, তার মানে রুলটাকে চূড়ান্ত করে দেন। এই চূড়ান্ত কথার মানে কি, যে শুড নট বির পর আপনি যে ভাষাটা ইউজ করেছেন সেই ভাষাটাই আপনি এখন পাবেন। যদি এখন কোর্ট বলে ইয়েস রুল ইজ মেড অ্যাবসোলুট, তাহলে আপনি এটা পাবেন, কোয়াস্ট, মানে কোয়াস্ট হয়ে যাবে নিচের কোর্টের মামলার প্রসিডিংটা। আর যদি এটা সিভিল রিভিশন হতো তাহলে সেট অ্যাসাইড থাকতো। তাহলে যদি জজ সাহেব বলতেন রুল ইজ মেড অ্যাবসোলুট, তাহলে আপনি এখানে সেট অ্যাসাইড পাইতেন, নিচের কোর্টে জাজমেন্ট বা আদেশটা। তো এইভাবে আমাদের এই প্রেয়ারটাকে আমরা কি করি, লিখে থাকি। তো আমাদের এই প্রেয়ারটা যত পিটিশন দেখবেন, সব পিটিশনের মধ্যে আপনি রুল চাইবেন, রুলটাকে অ্যাবসোলুট চাইবেন, মাঝখানে কিছু তথ্য আপনার চেঞ্জ হতে পারে, যেমন অপোজিট পার্টির জায়গায় রিটের মধ্যে রেসপন্ডেন্ট হতে পারে। কনস্টেবলটা অবশ্যই চেঞ্জ হবে ভিন্ন ভিন্ন মামলার ক্ষেত্রে, সেটা আমি আপনাদেরকে বিভিন্ন ক্লাসে দেখিয়ে থাকি। যারা আপনার ক্লাস করেননি, নেক্সট ক্লাস আমাদের কদিন পরে শুরু হবে, সেপ্টেম্বরে ইনশাআল্লাহ, জয়েন করতে পারেন। এবং এক পিটিশন থেকে আপনারা ভিন্ন ভিন্ন পিটিশন লেখা শিখবেন সেখানে। তো আমরা এই প্রেয়ারটা যদি এখন রিটের জন্য করি, তাহলে ধরেন একটা সার্সিওরের রিটের জন্য যদি করি, তাহলে জাস্ট কয়েকটা পরিবর্তন হলেই দেখবেন যে এই ভাষাটাই রয়ে যাবে এবং আপনি এটাকে রিটের প্রেয়ার লেখার জন্য প্রস্তুত করে ফেলবেন। যেমন দেখেন, হোয়ারফর ইট ইজ মোস্ট হামলি প্রেইড দ্যাট ইউর লর্ডশিপস উড গ্রেসিফুলি প্লিজ টু। রিটের মধ্যে একটা নিয়ম হচ্ছে যে প্রেয়ারগুলোকে এ বি সি ভাগ করে দিতে হয়। তো টু পর্যন্ত গিয়ে একটা হাইফেন দিয়ে আমরা একটা পরের লাইনে চলে যাব, এবং রুলটা চাইবো হচ্ছে এ দিয়ে। তাহলে ভাষা এটাই থাকবে, ইস্যু এ রুল কলিং আপন দি। আমরা এখানে মোটামুটি রিলের ক্ষেত্রে, রিটের ক্ষেত্রে রুল নাইসাই বলে থাকি। ইস্যু এ রুল নাইসাই কলিং আপন দি অপোজিট পার্টি, দেখে সেখানে হয় না, সেখানে হয় রেসপন্ডেন্টস। ঠিক আছে। টু শো কজ অ্যাজ টু হোয়াই, এখানে কস্টারেল থাকবে, যেমন আপনি একটা মেমো বা নোটিশকে চ্যালেঞ্জ করেছেন সেটা এখানে থাকবে। শুড নট বি, রিটের ভাষাটা হচ্ছে একটা জিনিসকে যখন আপনি চ্যালেঞ্জ করে থাকেন কোনো মেমোকে, যে ওই মেমোটা ইস্যু করা হয়েছে উইদাউট লফুল অথরিটি, ভাষাটা কনস্টিটিউশন থেকে এসেছে। শুড নট বি ডিক্লেয়ার্ড, যে কোর্ট ডিক্লেয়ার করে দিবেন টু হ্যাভ বিন ইস্যুড উইদাউট লফুল and is of no legal effect। এই পুরোটা ভাষা আমরা যখন 561 এক শব্দ দিয়ে শেষ করলাম, কোয়াস্ট, এখানে অনেকগুলো শব্দ আসলো, কিন্তু এটা মুখস্থ করে ফেললে আপনার বোল্ড অংশটা পুরোটাই এখানে বসাতে পারেন। বাকি অংশ দেখেন, and after hearing the parties praising the records and causes shown if any make the rule absolute, কোনো চেঞ্জ নেই। তার মানে আপনি শুধুমাত্র চেঞ্জ করলেন এই পার্টিটা, অবভিয়াসলি কস্টারেলটা চেঞ্জ হবে, কস্টারেলটা আপনার ভিন্ন ভিন্ন হবে, আর এই ভাষাটা চেঞ্জ করলেন। এখন যদি সিভিল রিভিশনে হতো তাহলে আপনার কোনো চেঞ্জ হতো না। আচ্ছা, এখন এখানে যে চেঞ্জটা আমাদের রিটের মধ্যে এক্সট্রা চেঞ্জ, যেটা এবিসি আমরা ভাগ করে দিই, তো এখানে ইস্যু রুল চাবো, চাওয়ার পর এই এফেক্ট পর্যন্ত আমরা এখানে দুই পক্ষের বক্তব্যের কথা, যেহেতু ভিন্ন একটা প্রেয়ার, সেটাকে আমরা কি করবো, বিতে পাঠিয়ে দেব। সেটাকে আমরা লিখবো আফটার হিয়ারিং দি পার্টিস প্রেজেন্ট দি রেকর্ডস ইফ এনি মেক দ্য রুল অ্যাবসোলুট। এই হলো আমাদের মূল প্রেয়ার, যেটা আমরা দুইটা হিয়ারিং এর মাধ্যমে হাইকোর্টে মামলাটা শেষ করে থাকি। তাহলে মোশন হিয়ারিং একটা, আর ফাইনাল হিয়ারিং এর মধ্যে যে রুল অ্যাবসোলুট হওয়া, এটা হচ্ছে আমাদের প্রেয়ার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন কেন আমরা প্রেয়ারের মধ্যে কথাগুলো লিখি, এবং একটা প্রেয়ার থেকে কিভাবে ভিন্ন ভিন্ন কথাগুলো লেখা যায়। তো সামনে সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, ভার্চুয়ালি একটা ক্লাস হবে। পরীক্ষার আগে যেন আমরা শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে পারি খুব দ্রুত সময়ের মধ্যে। যারা আগ্রহী তারা এখানে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থাকবে। আসসালামু আলাইকুম।